ওকে, আজকের বিষয় হচ্ছে আমরা অপারেশনাল এমপ্লিফায়ারের অপারেশনাল এমপ্লিফায়ার রিলেটেড দুইটা খুব ইম্পর্ট্যান্ট সার্কিট আছে। একটা হচ্ছে নন ইনভার্টিং এমপ্লিফায়ার, আর একটা হচ্ছে ইনভার্টিং এমপ্লিফায়ার। সো বেসিক্যালি এই দুইটা এমপ্লিফায়ারের আমরা ট্রান্সফার ফাংশন বের করার চেষ্টা করব। সো আমরা হচ্ছে গত ক্লাসে যে জিনিসগুলো দেখছিলাম ওগুলো আজকে কাজে আসবে, মানে আজকেও কাজে আসবে। সেটা হচ্ছে আমরা দেখছিলাম ক্যাপাসিটরের ক্ষেত্রে ভিএস বাই আইএস, বা হচ্ছে আমার ইম্পিডেন্স, ক্যাপাসিটরের ইম্পিডেন্স ল্যাপ্লাস ডোমেইনে গিয়ে হয় 1/CS, তাই না? সিমিলারলি আমরা জি স্যার। দেখছিলাম রেজিস্টরের ক্ষেত্রে ভিএস বাই আইএস হচ্ছে সিম্পলি আর, মানে রেজিস্টরের আর ইম্পিডেন্স ইয়াতে ল্যাপ্লাস ডোমেইনও আর হয়। সিমিলারলি ইন্ডাক্টরের ইম্পিডেন্স ল্যাপ্লাস ল্যাপ্লাস ডোমেইনে ডোমেইন। এল এস হয়, এল এর বদলে এল এস হয়। ওকে, সো ওমেগা এল এর বদলে এল এস হয়। ওকে, সো ট্রান্সফার ফাংশন অফ ইনভার্টিং অপারেশনাল এমপ্লিফায়ার। আচ্ছা, অপ এম্প বা অপারেশনাল এমপ্লিফায়ার নিয়ে আপনাদের আইডিয়া কেমন? স্যার ওপেন আমরা ইলেকট্রনিক্সে পড়েছিলাম। এই যে ইনভার্টিং নন ইনভার্টিং সার্কিট এগুলো দেখেছি। ওকে, এগুলা নিয়ে ম্যাথও করা হয়েছে অনেকগুলা। ওকে, অপ এম্পের ওপেন লুপ গেইন বলতে কি বুঝেন, বা হচ্ছে অপ এম্প জিনিসটা আসলে কি করে? ওপেন লুপ গেইন মানে ওই যে স্যার, এই যে যেমন ওটা হচ্ছে স্যার আপনার ইয়ে না, ইনভার্টিং সার্কিট না। ইনভার্টিং সার্কিটের ওই যে না, মাইনাস যে টার্মিনাল ইনভার্টিং আছে এটাতে একটা লুপ ইনভার্টিং দেওয়া। নন ইনভার্টিং পরে, এমনি সিম্পলি আমি একটা অপ এম্প আঁকি, হ্যাঁ। ওপেন লুপ গেইন বলতে স্যার লুপ এরকম কি, ছাড়া যেটা যেটা হচ্ছে লুপ স্যার থাকবে না আর কি। আউটটাকে আবার আউটপুটটাকে স্যার আবার ইনপুটে ইয়ে করে স্যার কি বলে এক কথায় লুপ রিফাইন থাকবে না, করার লুপ একটা ক্রিয়া কি স্যার? হ্যাঁ, এক ওইটা। কথায় লুপ থাকবে না, লুপ লুপ একটা হ্যাঁ, লুপ দেওয়া থাকে না, ওই লুপটাই থাকবে না, এটা হচ্ছে ওপেন লুপ। আর স্যার যেটা আঁকতেছে এটা হচ্ছে ওপেন, জাস্ট আরে না, সিম্পলি। ওপেন লুপ না স্যার, তো ওপেন লুপ না স্যার, বলছে গেইন। ওপেন লুপ গেইনটা কি এটা? আচ্ছা, গেইন কিভাবে কাজ করে তাহলে তো মাসে। এ ও এল বা ওপেন লুপ গেইন জিনিসটা কি? আর স্যার এটা কি স্যার, যে আমি এরকম কি স্যার আউটপুটটাকে স্যার আবার ইনপুটের মাধ্যমে স্যার রিফাইনিং করে বা এরকম কিছুটা কি স্যার? গেইন জিনিসটা কি? আচ্ছা, ওপেন লুপ টু বাদ, জাস্ট গেইন জিনিসটা কি? সো অপারেশনাল এমপ্লিফায়ারের গেইন জিনিসটা কি? গেইন গেইন মানে হচ্ছে স্যার কোন একটা সো বেসিক্যালি কোন একটা গেইন মানে মান। হচ্ছে, আচ্ছা আমি বলতেছি। সো আপনি এই পাশে V1T একটা ভোল্টেজ ইনপুট দিছেন, কিছু একটা গেইন আসছে আমার এই মাঝখানের সার্কিটের, এমপ্লিফায়ার সার্কিটের। আসলে এমপ্লিফায়ার সার্কিটগুলোর গেইন থাকে। সো অপ এম্প বা অপারেশনাল এমপ্লিফায়ার এক ধরনের এমপ্লিফায়ার, সো ওর একটা কিছু গেইন থাকবে। সে করবে কি, আমি ইনপুটে যা দিছি সেটাকে গেইন দিয়ে মাল্টিপ্লাই করে আউটপুটে আমাকে দিবে, তাই না? সো আমি যদি একটা এমপ্লিফায়ারের ইনপুটে V1T দিই, এমপ্লিফায়ারের গেইন যদি এ হয় তাহলে আউটপুটে কি পাবো? এ ইন্টু V1T আউটপুট হিসাবে পাবো। তাহলে ভি আউটপুট অফ টি সমান হবে এ ইন্টু V1T। সো এমপ্লিফায়ার হচ্ছে জাস্ট আর কিছুই না, ম্যাথমেটিক্যাল গুণ করার মতো। মানে আমি একটা সিগন্যালকে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বারকে দিয়ে যদি গুণ করি, তাহলে যেই সার্কিটটাই গুণ করার কাজটা করতে পারবে সেই হচ্ছে এমপ্লিফায়ার। এবং সে যত সংখ্যা দিয়ে গুণ করবে, বাইরে যেই মিউট করে কনস্ট্যান্ট, দেয়, আওয়াজ বেশি, গাড়ির আওয়াজ, গাড়ির আওয়াজ। হ্যাঁ, সো যেই সংখ্যাটা দিয়ে গুণ করবে সেই সংখ্যাটাকে বলে হচ্ছে ওই এমপ্লিফায়ারের গেইন। ঠিক আছে? জি স্যার। এখন অপারেশনাল এমপ্লিফায়ারের সাথে নর্মাল এমপ্লিফায়ারের ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে,
অপারেশনাল এমপ্লিফায়ার অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার, মানে হচ্ছে সে একটা ভোল্টেজকে এমপ্লিফাই করে না, সে দুইটা ভোল্টেজের মধ্যে ডিফারেন্সকে এমপ্লিফাই করে। ঠিক আছে, সো আমি যদি মাইনাসে আমার এইটাকে বলে মাইনাস ইনপুটটাকে বলে হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, সো মাইনাস ইনপুটটাকে বলা হচ্ছে ইনভার্টিং ইনপুট। ইনভার্টিং স্যার, নিচেরটা হচ্ছে নন ইনভার্টিং। হ্যাঁ, আর সো এক্স্যাক্টলি প্লাস ইনপুটটাকে বলা হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। ইনপুট। সো আমি যদি নন ইনভার্টিং ইনপুটে একটা ভোল্টেজ সোর্স V1T লাগাই, মানে একটা ভোল্টেজ সোর্স V1T নন ইনভার্টিং ইনপুটে আমার V1T পরিমাণ ভোল্টেজ দিচ্ছে, আরেকটা ভোল্টেজ সোর্স ইনভার্টিং ইনপুটে V2T পরিমাণ ভোল্টেজ দিচ্ছে, তাহলে আমার অপারেশনাল এমপ্লিফায়ার এই দুইটার মধ্যে ডিফারেন্সটা ক্যালকুলেট করবে। সো সে V1T মাইনাস V2T করবে, ডিফারেন্সটা ক্যালকুলেট করে সেটাকে ওর ওপেন লুপ গেইন দিয়ে গুণ করবে। ওপেন লুপ গেইন দিয়ে গুণ করে যা আসবে সেটাই সে হচ্ছে আউটপুট হিসাবে দেখাই দিবে। এই জিনিসটা কি ক্লিয়ার হয়েছে অপারেশনাল জি এমপ্লিফায়ার স্যার, কি বুঝতে করে? পারছি, আমি বুঝতে ওর পারছি স্যার। নন ইনভার্টিং ইনপুটে একটা ভোল্টেজ দিব, ইনভার্টিং ইনপুটে একটা ভোল্টেজ দিব, দুইটার মধ্যে ডিফারেন্সটা সে নিবে, ডিফারেন্সকে ওপেন লুপ গেইন দিয়ে গুণ করবে। এখন আপনারা কি বলতে পারেন যে অপ এম্পের এই যে ওপেন লুপ গেইন যেটা, সেটা সাধারণত কত হয়, কত রেঞ্জের হয়? কোনো আইডিয়া? অনেক বড় হয় না অনেক ছোট হয়, নাকি এক হয় নাকি দুই হয়, কোনো আইডিয়া? আচ্ছা, সাধারণত অপ এম্পের ওপেন লুপ গেইনটা অনেক বড় একটা নাম্বার হয় এরকম। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমার V1T আর V2T এর মধ্যে ডিফারেন্স যদি 1 ভোল্ট হয়, তাহলে আমার আউটপুট কত আসবে? ধরেন V1T হচ্ছে 3 ভোল্ট, V1T হচ্ছে 3 ভোল্ট, 3 ভোল্ট V2T মাইনাস হচ্ছে 2 ভোল্ট। 2 ভোল্ট, হ্যাঁ, তাহলে এখানে থাকে 1 ভোল্ট। ওই 1 ভোল্টকে 2000 দিয়ে গুণ দিতে হবে। এটা 2000 না, এটা হচ্ছে 2 লাখ। এটা 20 লাখ। আচ্ছা, একক দশক শতক হাজার লক্ষ স্যার, 20 লাখ না 2 লাখ স্যার? একক দশক শতক হাজার, ও সরি, তাহলে আরেকটা 2 জিরো লাখ হবে। স্যার, সো আরেকটা দিলে। জি স্যার, আচ্ছা, যাই হোক, ধরেন 2 লাখ। সো 2 লাখ ধরি। হ্যাঁ, তো 2 লাখ হইলে আমার আউটপুট কত আসবে? ভি নট আসবে 2 লাখ, স্যার, এই যে 2000 ইন্টু 2 লাখ, 1, 2 লাখ, 2 লাখই। 2 লাখ, 2 লাখ স্যার। 2 লাখ ভোল্ট। কিন্তু 2000 ইন্টু আপনি কি 1, 2 লাখ। হ্যাঁ, আপনি কি জি স্যার। কোনো ইলেকট্রনিক সার্কিটে এরকম আউটপুট দেখছেন 2 লক্ষ ভোল্ট আউটপুট আসছে? এটা কি সম্ভব নাকি? না, এরকম এরকম তো দেখিনি স্যার। সো এমনিতেও কমন অত সেন্স বড় দিয়ে কি মান তো মনে আসতে হচ্ছে এত দেখিনি স্যার। সিম্পল একটা সার্কিট, এত বড় একটা ভোল্টেজ, সিম্পল একটা আইসি, আমরা ওই যে 741 আইসি এগুলাই হচ্ছে আউটপুট দিবে মনে হয় না। এরকম 20 লাখ বা 2 লাখ ভোল্ট আউটপুট দিবে বলে কি মনে হয়? না স্যার। সো এখানে নিশ্চয়ই কোনো ঘটনা আছে। ঘটনাটা হচ্ছে আমার অপারেশনাল এমপ্লিফায়ারের আউটপুট দেওয়ার কথা যদি 2 লাখ ভোল্টও হয়, সে কিন্তু 2 লাখ ভোল্ট আউটপুট দিতে পারবে না, কারণ ওকে আমি যে বায়াস ভোল্টেজটা দিচ্ছি, আমার অপারেশনাল এমপ্লিফায়ার চালাইতে হইলে ওকে কিন্তু ভোল্টেজের সাপ্লাই দিতে হয় একটা। সো এটা হচ্ছে প্লাস সাপ্লাই, প্লাস সাপ্লাই আমরা সাধারণত প্লাস 14 ভোল্ট বিসিসি, দিই, আর এটা হচ্ছে মাইনাস মাইনাস সাপ্লাই, বিসিসি, এটাতে আমরা সাধারণত মাইনাস 14 ভোল্ট দিই। তাহলে সে সেটা পজিটিভ বলছেন। দিকে সর্বোচ্চ, তার যদি 2 লাখ ভোল্টও দেওয়ার কথা থাকে, সে সর্বোচ্চ দিতে পারবে কত? আমি তাকে বায়াস করছি যত ভোল্টেজ দিয়ে, সে সর্বোচ্চ তত ভোল্টেজ দিতে পারবে না, মানে তার পারবে দেওয়ার স্যার। কথা 2 লক্ষ ভোল্ট, কিন্তু 2 সে লাখ আসলে ও, দিবে কত?
14 14 ভোল্ট। সো এই ক্ষেত্রে 14 ভোল্টটা হচ্ছে আমার স্যাচুরেশন বা আমার স্যাচুরেশন। যখন এরকম নন ইনভার্টিং আর ইনভার্টিং এর মধ্যে একটা 1 ভোল্ট বা একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স থাকবে, তখন আপনার এখানে 14 ভোল্ট আউটপুট চলে আসবে। 1 ভোল্ট হলে তো হিসাব নিকাশ বলতেছে 2 লক্ষ ভোল্ট হওয়ার কথা, কিন্তু 2 লক্ষ ভোল্ট দেওয়ার ক্যাপাবিলিটি ওর তো নাই। সো ও হচ্ছে জাস্ট ভি স্যাচুরেশন দিবে, মানে স্যাচুরেটেড হয়ে যাবে জিনিসটা, প্লাস ভি স্যাচুরেশন বা 14 ভোল্ট আউটপুট হিসাবে দিবে। আবার দেখেন, এটা যদি ভি ওয়ান টি যদি 2 ভোল্ট হইতো আর ভি টু টি যদি 3 ভোল্ট হইতো, তাহলে এখানে কত আসতো? -1টাকে হ্যাঁ, সো -1 আসতো। -1 কে 2 লক্ষ দিয়ে গুণ 1 করলে -2 লক্ষ ভোল্ট আউটপুট আসার কথা। তো -2 লক্ষ -2 ভোল্ট। লক্ষ তো সে দিতে জি, পারবে না, তাহলে মাইনাস ভি স্যাচুরেশন সে দিবে। ঠিক আছে, -14 -B ভোল্ট। স্যাচুরেশন -14। সো এখন এই ওপেন লুপ অপারেশনটা কি ক্লিয়ার হয়েছে? যে আমার জি স্যার। আমার প্রথম কথা হচ্ছে, আমার অপারেশনাল এমপ্লিফায়ারের এটা ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার হিসাবে কাজ করে। সে তার দুইটা ইনপুটের মধ্যে ডিফারেন্সকে এমপ্লিফাই করে, এবং তার গেইন হচ্ছে ওপেন লুপ গেইন। সেটার মান সাধারণত অনেক বড় হয়, 2 লক্ষ বা 20 লক্ষ এই রেঞ্জের হয়। দেন আমরা জানি যে তাহলে মোটামুটি একটা, আমি যদি মিলিভোল্ট রেঞ্জের ভোল্টও দিই, ডিফারেন্সও দিই, ভোল্টেজ ডিফারেন্সও দিই এখানে, তাহলে এখানে আউটপুটটা কোথায় পৌঁছে যাবে? প্লাস ভি স্যাচুরেশন অথবা মাইনাস ভি স্যাচুরেশনে পৌঁছায় যাবে। -B স্যাচুরেশন। সো আমার আউটপুট যদি এই 14 থেকে -14 মাঝামাঝি কোথাও থাকতে হয়, তাহলে এসেনশিয়ালি আমার এই দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হইতে হবে? 0 হইতে হবে। ঠিক আছে, সো এখন এটা গেল হচ্ছে ওপেন লুপ গেইন। দেন অপ অ্যাম্পের আরেকটা প্রপার্টি খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমি এখানে যাই কানেক্ট করি না কেন, আউটপুটে যাই কানেক্ট করি না কেন, আমার ইনপুট থেকে অপ অ্যাম্পের ভিতরে কোনো কারেন্ট ঢুকবে না। মানে আমার ইনপুট টার্মিনালগুলোর ইম্পিডেন্স হচ্ছে ইনফিনিটি। সো ইনপুট টার্মিনালগুলোতে কোনো কারেন্ট ঢুকবে না, সেটা ইনভার্টিং ইনপুটই হোক আর নন ইনভার্টিং নন ইনপুটই হোক। ইনভার্ট সো ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি, ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটি। এর লিমিট হচ্ছে ইনফিনিটি আর কি। আর আউটপুট ইম্পিডেন্স হচ্ছে 0। সো বেসিক্যালি আউটপুটে আমি ওকে যেই কারেন্টই দিই না কেন, সে সেটা হচ্ছে সাপ্লাই দিতে পারবে। এটা হচ্ছে আইডিয়াল আইডিয়াল অপ অ্যাম্পের ধর্ম আর কি। ওকে। সো অ্যাকচুয়াল মানে রিয়েল লাইফ অপ অ্যাম্পের এরকম আউটপুট কারেন্টের একটা লিমিট থাকে, কিন্তু আইডিয়াল অপ অ্যাম্পের যেহেতু আমার I0 হচ্ছে 0, সরি Z0, মানে আউটপুট ইম্পিডেন্স যেহেতু 0, সো সে যে কোনো মানের কারেন্ট সে আউটপুটে কি করতে পারবে? সাপ্লাই দিতে পারবে। আর ইনপুটে সে কোনো কারেন্টই নিবে না, সো ইনপুটে তার কারেন্ট হবে 0 সবসময়। আমি সার্কিটটা যেভাবেই রাখি না কেন, সে তার ইনপুট ইম্পিডেন্স অনেক হাই হইতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আইডিয়াল অপ অ্যাম্পের ক্যারেক্টারিস্টিক্স, এবং আইডিয়াল অ্যাম্প্লিফায়ারগুলোর আচরণ এরকমই হওয়া উচিত। কারণ আমার আইডিয়াল অ্যাম্প্লিফায়ারের ইনপুটে আমার খুব ছোট মানের একটা ভোল্টেজ থাকে। সো ছোট মানের ভোল্টেজটা যদি আমার এমপ্লিফাই করতে হয়, কিন্তু আমার ভোল্টেজটা যদি এই এই জায়গায় না এসে যদি আমার অপ অ্যাম্পের ভিতরে বা এমপ্লিফায়ারের ভিতরে ড্রপ হয়ে যায়, তাহলে তো আমার ভোল্টেজটা এমপ্লিফায়ার হওয়ার আগেই হারাই গেল। সো এই জন্য আমার ইনপুট ইম্পিডেন্সটা অনেক হাই হইতে হয় এবং আউটপুট ইম্পিডেন্সটা অনেক লো হইতে হয় আইডিয়াল এমপ্লিফায়ারে। সো অপ অ্যাম্পগুলো এমনভাবে বানানো হয় যাতে ইনপুট ইম্পিডেন্স ইনফিনিটির কাছাকাছি হয় এবং আউটপুট ইম্পিডেন্স 0-র কাছাকাছি হয়। আচ্ছা, এখন আসি হচ্ছে থার্ড জিনিস। সো আবার আমি
আমার অপ এমটা আঁকতেছি। সো এই ক্ষেত্রে আমি অপ এমটাকে আর ওপেন লুপ রাখবো না, আমি হচ্ছে ইনপুট আর আউটপুটের মাঝখানে কোনো একটা কানেকশন রাখবো। ঠিক আছে, কোনো একটা কানেকশন রাখছি, এদিকে লোড রেজিস্ট্যান্স রাখছি। বেসিক্যালি আমি হচ্ছে নন ইনভার্টিং এমপ্লিফায়ারটা, সরি ইনভার্টিং এমপ্লিফায়ারটা আঁকতেছি। সো আমি কিছু একটা ভোল্টেজ ইনপুট দিছি এখানে, এখানে একটা ইনপুট রেজিস্ট্যান্স আছে। সো এখন দেখেন আমার আউটপুট ভোল্টেজটা হচ্ছে এই যে লুপ যেটা দেখা যাচ্ছে, এই লুপে কোথায় কারেন্ট কেমন, ভোল্টেজ কেমন, সেটার উপর আমার আউটপুট ভোল্টেজটা ডিপেন্ড করতেছে, তাই না? আমার আউটপুট জি ভোল্টেজটা হচ্ছে এই লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি, এই যে গ্রাউন্ড থেকে শুরু হয়েছে গ্রাউন্ডে শেষ হয়েছে, এই লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমার আউটপুট ভোল্টেজটা পাওয়ার কথা। মানে আউটপুট ভোল্টেজটা এখন শুধুমাত্র অপারেশনাল এমপ্লিফায়ার কন্ট্রোল করতেছে না, আমার সার্কিট এলিমেন্টগুলোর উপরও আউটপুট ভোল্টেজটা নির্ভর করতেছে। মানে নির্ভর করে। এই এলিমেন্টগুলা যেই কথা বলে অপ এম্পকেও সেই একই কথা বলতে হবে, না হলে ঝামেলা হয়ে যাবে। দুইজন যদি বলে যে এখানে ভোল্টেজ দুই রকম তাহলে ঝামেলা হয়ে যাবে। সো বেসিক্যালি এখন যেহেতু আমি লুপে কানেক্ট করে দিছি, আমার আউটপুটের সাথে ইনপুটের কোনো একটা সংযোগ রেখা এঁকে দিছি, তাহলে আমার আউটপুটটা হচ্ছে এই টোটাল সার্কিটের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, শুধুমাত্র অপ এম্পের লাইক অপ এম্পের কর্তৃত্ব নাই আর কি, কি বলবো, একচ্ছত্র কর্তৃত্ব না নাই। সো এখন আমার সার্কিটের অন্যান্য কম্পোনেন্টের উপরও আউটপুট ভোল্টেজটা ডিপেন্ড করতেছে। সো এখন আমার আউটপুট ভোল্টেজটা প্লাস ভি স্যাচুরেশন আর মাইনাস ভি স্যাচুরেশনে নাও থাকতে পারে। প্লাস ভি স্যাচুরেশন থেকে মাইনাস ভি স্যাচুরেশনের মাঝামাঝি কোথাও থাকার সম্ভাবনা আছে, কারণ এখন তো আর শুধুমাত্র অপ এম্প জিনিসটা ডিটারমাইন করতেছে না। তাহলে যদি আমরা দেখছি এখানে যদি খুব ছোট একটা ডিফারেন্সও আসে, তাহলে আমার সার্কিটটা ভি স্যাচুরেশনে চলে যায়, প্লাস ভি স্যাচুরেশনে চলে যায়, অথবা মাইনাস ভি স্যাচুরেশনে চলে যায়। এখন যেহেতু সার্কিটটা প্লাস ভি স্যাচুরেশনে এবং মাইনাস ভি স্যাচুরেশনে থাকার সম্ভাবনা কম, যেহেতু এটা অন্য কোথাও থাকবে, এই মাঝামাঝি কোথাও থাকবে, তার মানে এসেনশিয়ালি আমার কি, এই যে এই দুইটা টার্মিনাল, পজিটিভ টার্মিনাল এবং নেগেটিভ টার্মিনালের মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত হইতে হবে? স্যার। আমার যদি সামান্য একটু ভোল্টেজের ডিফারেন্সও থাকে তাহলে আমার আউটপুট ভোল্টেজটা স্যাচুরেশনে চলে যায়, হয় প্লাস স্যাচুরেশনে যায়, না হয় মাইনাস স্যাচুরেশনে যায়। মাইনাস স্যাচুরেশন হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখন আমি বললাম যে আমার সার্কিটটা স্যাচুরেশনে নাই, আমার আউটপুট ভোল্টেজটা স্যাচুরেশনে নাই, তার মানে কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে স্যার এই যে এখন আউটপুটে ইনভার্টিং, এই যে ইনভার্টিং টার্মিনালে যে আমরা যে একটা লুপ দ্বারা যে ইয়া করছি ওখানে যে মানটা যে ভ্যালুটা দিব স্যার, এখন এরকম কেন একটা ভ্যালু ডিফারেন্ট পাবো না? না না, আমি ওইটা ডিফারেন্স পাবো বলতেছি না? না। আমি বলতেছি যে আউটপুট যদি স্যাচুরেশনে না থাকে তাহলে ইনপুটকে কি অবস্থায় থাকতে হবে? আমার এই যে ভি ওয়ান টি মাইনাস ভি টু টিকে কি অবস্থায় থাকতে হবে? যদি এদের মধ্যে সামান্য ডিফারেন্সও থাকে তাহলে তো আমার স্যাচুরেশনে পৌঁছায় যায়। তাহলে স্যাচুরেশনে যদি না থাকে তাহলে এই ডিফারেন্সটা কত হইতে হবে? জিরো। জিরো হইতে হবে। সো আমার আউটপুটটা যদি স্যাচুরেশনে না থাকে, মাঝামাঝি কোথাও থাকে, তার মানে এসেনশিয়ালি আমার এই দুইটা টার্মিনালের মধ্যে ডিফারেন্স কত হইতে হবে? 0 ভোল্ট হইতে হবে, ডিফারেন্সটা 0 ভোল্ট হইতে হবে। এখন দেখেন আমি নন ইনভার্টিংকে কিসের সাথে কানেক্ট করছি? গ্রাউন্ডের সাথে গ্রাউন্ড কানেক্ট করছি। তার মানে হচ্ছে আমার ইনভার্টিংটাও কিসে থাকবে? ইনভার্টিং এর ভোল্টেজটাও গ্রাউন্ডের সাথে সংযুক্ত গ্রাউন্ডে আছে। থাকবে। তার মানে যদিও এটা ডিরেক্টলি কোথাও গ্রাউন্ডের সাথে কানেক্ট নাই, এটা আচ্ছা, ভার্চুয়ালি গ্রাউন্ডের সাথে কানেক্ট। যদি স্যার এমন হইতো যে ওপেম এর নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ড করা আছে, আর হচ্ছে এই যে ইনভার্টিং যেটা হচ্ছে এই এখানে ওপেম এ কাট করা আছে, উপর থেকে একটা লুপ দ্বারা আমরা ফিরে দিচ্ছি আউটপুটে, এটা গ্রাউন্ড করা নেই, সেদিক ক্ষেত্রে কি হবে স্যার? ওইটা অ্যাকচুয়ালি নন ইনভার্টিং এমপ্লিফায়ার, ওইটাতে আমরা আসবো। সো ওই ক্ষেত্রেও আমার হচ্ছে ডিফারেন্স, লাইক ডিফারেন্স থাকতে পারবে না আর কি, ডিফারেন্সটা জিরো হবে।
জি স্যার। ওকে, আচ্ছা। সো এটুক তো বুঝছেন। জি স্যার, বুঝছি। ওকে, তাহলে আমরা এখন নন ইনভার্টিং এমপ্লিফায়ারের সার্কিটটা অ্যানালাইজ করা শুরু করতে পারি। উপরে প্লাস, নিচে মাইনাস। সো এখানে একটা লোড রেজিস্ট্যান্স, লোড ইম্পিডেন্স ZL এঁকে দিচ্ছি। সো ইনভার্টিং এবং নন ইনভার্টিংগুলো মনে রাখার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে ইনভার্টিংই হোক আর নন ইনভার্টিংই হোক, এইটুক সার্কিট দোনোটার ক্ষেত্রে সেম। আমার মাইনাস টার্মিনালে এরকম একটা জিনিস কানেক্টেড থাকবে, এটা হচ্ছে Z1, এটা Z2। সো এটা যেহেতু আমি ইনভার্টিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে করতেছি, তাহলে আমি ইনপুটটা কোথায় দিব? ইনভার্টিং ইনপুটে দিব। সো ইনভার্টিং। আমার যেহেতু ইনভার্টিং এমপ্লিফায়ার, তাহলে জি স্যার। ইনপুটটা থাকবে হচ্ছে এখানে। আর যেহেতু ইনভার্টিং এমপ্লিফায়ার, ইনভার্টিংয়ে হচ্ছে আমি ইনপুটটা দিছি, তাহলে নন ইনভার্টিংটা কোথায় থাকতে হবে? গ্রাউন্ডে থাকতে হবে, বাউন্ড। ঠিক আছে? এখন দেখেন, আমরা একটু আগে বলছি যেহেতু এখানে আউটপুটটা স্যাচুরেশনে নাই, তার মানে এই দুইটা ভোল্টেজ একই হইতে হবে। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 0 ভোল্ট হবে না? ভার্চুয়াল গ্রাউন্ড। হবে 0। জি স্যার। এখন দেখেন এই পয়েন্টের ভোল্টেজ কত? এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে VI। V1 VI। তাহলে এই দুইটা পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স কত? VI মাইনাস 0 না? VI মাইনাস 0। জি স্যার। ওকে, সো এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে I1, তাহলে I1 এর মান কত হবে? I1 এর মান ওই যে এই এটার দুটার পার্থক্য, হুম, V1 মাইনাস 0 ডিভাইডেড বাই I মানে Z1, ওকে, যদি মাঝখানে রেজিস্টার Z1 দেওয়া আছে। জি স্যার। VIS Z1S। That- আচ্ছা, এখন এখন আরেকটা জিনিস দেখেন, আমরা বলছি যে ইনপুট ইম্পিডেন্স যেহেতু অনেক হাই, যেহেতু ইনফিনিটির কাছে আছি, তার মানে ইনপুট টার্মিনালটা কোনো কারেন্ট ড্র করবে না। তার মানে এই যে আই Flop এর মান হচ্ছে 0, 0। ঠিক আছে? এখন দেখেন এই নোডটাতে এদিক থেকে একটা I2 কারেন্ট আসতেছে, এদিক থেকে I2 কারেন্ট আসতেছে, আর এদিক থেকে I1 কারেন্ট যাচ্ছে, কিন্তু এই সাইডে কোনো কারেন্ট নাই। তার মানে হচ্ছে আমরা যদি KCL অ্যাপ্লাই করি, আমরা যদি KCL অ্যাপ্লাই করি, তাহলে এই নোডটাতে দেখেন I1 আসতেছে, I2 আসতেছে, তাহলে ইনকামিং কারেন্টগুলো যোগ করতে হবে না? ইনকামিং I1 কারেন্ট গুলো প্লাস যোগ করতে হবে। I2, 1 প্লাস I2। আর বের হয়ে যাচ্ছে কি IA। কিন্তু IA তো কোথায় যাচ্ছে? অপারেশনাল এমপ্লিফায়ারের ভিতরে যাচ্ছে, আমরা জানি ওই কারেন্টটা 0, ঠিক আছে? 0। সো I1 প্লাস I2 সমান 0 হইতে হবে। তার মানে I1 সমান মাইনাস I2 হইতে হবে। এটিকে নিয়ে গেলে মাইনাস I2 হয়ে গেছে। আর আপনি দেখেন I2 সমান কত? আবার I2 হচ্ছে এই যে এই পাশে এই মাথায় ভোল্টেজ V0, আর এই মাথায় ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তাহলে I2 হচ্ছে V0 বাই Z2 না? জি স্যার। আর I1 আমরা আগেই পাইছিলাম
ভি ইনপুট এস বাই জেড ওয়ান এস, আর আই টু পাইলাম এখন ভি আউটপুট এস বি আউটপুট ডিভাইডেড এস বাই জেড টু এস। টু এস। এখানে দেখেন এখানে আগে যা যা হিসাব করছি সবগুলাতেই অফ এস আছে, কারণ সব কিছু আমরা ল্যাপ্লাস ডোমেইনে হিসাব করছি। আমরা গত ক্লাসেই দেখছি যে ল্যাপ্লাস ডোমেইনে সার্কিটের রুলগুলা ঠিক থাকে। সো আমরা জাস্ট আমাদের যে ওহমস ল, কারশফস কারেন্ট ল যেগুলো অ্যাপ্লাই করছে এগুলো সবই ল্যাপ্লাস ডোমেইনে ঠিক আছে। ওকে, এখন যদি আমার ট্রান্সফার ফাংশন পাইতে হয় তাহলে আউটপুটকে ইনপুট দিয়ে ডিভাইড করতে হবে না? জি স্যার। এখন আমার আউটপুট হচ্ছে ভি নট এস, ইনপুট হচ্ছে ভিআইএস। তাহলে ভি নট এস এর নিচে যদি ভিআইএস কে নিয়ে যাই তাহলে এই পাশে কি থাকবে বলেন? ভি নট এর পাশে যদি ভিআইএস কে নিয়ে যায় তাহলে এদিকে হবে এই ইয়া চলে আসবে জেড জেড ওয়ান এস। বি নট গেছে গা, তাহলে আর থাকতেছে স্যার জেড ওয়ান এস আর জেড টু এস থাকতেছে। আচ্ছা, আপনি সহজভাবে করেন, এই ভিআইএসটাকে এই পাশে নিয়ে যান আর জেড টু এসটাকে এই পাশে আনেন, তাহলে কি হয়? তাহলে হচ্ছে জেড জেড টু মাইনাসটা এস কত যায়, কত জেড জেড ওয়ান টু এস এস মাইনাস জেড ওয়ান এস মাইনাস ইকুয়ালস টু ভি মাইনাস। নট এস ডিভাইডেড বাই ভিআইএস না? জি স্যার। এই যে আউটপুট বাই ইনপুট, এটাই তো হচ্ছে আমার ইনপুট। সার্কিটের ট্রান্সফার ফাংশন, বা হচ্ছে জি দেখেন এটাই হচ্ছে আমার বেসিক্যালি, যেহেতু এটা একটা এমপ্লিফায়ার সার্কিট, ইনভার্টিং এমপ্লিফায়ার সার্কিট। স্যার। সো ইনভার্টিং এমপ্লিফায়ারের আউটপুটকে যদি আমি ইনপুট দিয়ে ভাগ করি তাহলে তো আমি গেইনটা পাই, তাই না? জি স্যার। সো আচ্ছা, গেইনকে জি দিয়ে প্রকাশ করি। সো গেইনটা পাই, সো এই ক্ষেত্রে গেইনটাই হচ্ছে আমার কি ট্রান্সফার ফাংশন। সো আমার ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের গেইন অথবা ট্রান্সফার ফাংশন যেটাই বলি না কেন সেটা কি আসতেছে, মাইনাস জেড টু এস ডিভাইডেড বাই জেড ওয়ান এস আসতেছে না? জি তো স্যার, আমি ডিফারেন্স এই পার্থক্য। জায়গায়, হ্যাঁ এই জায়গায় যেই ইম্পিডেন্সগুলো লাগাবো, এখানে রেজিস্টর হইতে পারে, ক্যাপাসিটর হইতে পারে, ইন্ডাক্টর হইতে পারে, ইন্ডাক্টর ওই হতে পারে। জিনিসটা টোটাল ইম্পিডেন্স হচ্ছে জেড টু। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যা 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 কানেক্ট করব, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যা যা কানেক্ট করব সেটা টোটাল ইম্পিডেন্স হচ্ছে জেড ওয়ান। দ্যাট ওয়ান। তাহলে আমি এই যে গেইন বা হচ্ছে ট্রান্সফার ফাংশন বের করতে চাইলে সিম্পলি মাইনাস অফ জেড টু এস ডিভাইডেড বাই জেড ওয়ান এস করলে দ্যাট আমি ওয়ান। গেইনটা পেয়ে যাব। ঠিক আছে? স্যার। এটা বুঝতে কি কারো সমস্যা আছে? আচ্ছা, এখানে নাই তো কেউ, আমরা দুইজন। হ্যাঁ আরেকজন ছিল না, উনি কই গেছে? উনি গাড়িতে করে বাসায় যাচ্ছে মনে হয়, লাইনে নেই স্যার। আচ্ছা, লাইনে নাই। আহ, আমার মনে হয় আপনাদের, আমি কেন যে এখনো বলি নাই হেড স্যারকে এটাই বুঝতেছি না। আচ্ছা, আমার নেক্সট দিন কথা হলে বলতে হবে। ওকে, সো মাফ করে দেন, সবগুলো জব করে তো। হ্যাঁ হ্যাঁ, না না, মাফ করাটার বিষয় না, জিনিসটা হচ্ছে লাইক ক্লাস না করলে তো আমার কোনো ক্ষতি নেই। তো এরকম যে একটা ঘটনা হচ্ছে, অনেকে ক্লাস করতেছে না এবং এক্সপেক্ট করতেছে যে ক্লাস না করেই স্যার পাস করা আমাদের সম্ভব, এই জিনিসটা তো আসলে স্যার জানানো আমাদের উচিত। শুরু থেকেই এই সমস্যা। হ্যাঁ হ্যাঁ, পুরো আমাদের শুরু থেকেই প্রবলেম স্যার, দুই একজন, তিনজন, চারজন। স্যার এটার সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে ব্যক্তিগত ব্যক্তিগত সমস্যা, আর কিছু না। মানে অনেকে আছে ব্যক্তিগত সমস্যা, আর কেউ আছে জবের সমস্যা। এটা হচ্ছে স্যার যখন ভার্সিটি কোলে তাও সেম অবস্থা। হুম তাও দেখা যাবে আপনি ক্লাসে দেখতে পাবেন বেঞ্চে দুই একজনকে, আর নেই, বাকিরা নেই। হুম। সো আমার নীতি হচ্ছে এরকম যে আমি কোয়েশ্চেন এমনভাবে করব যে কেউ কারো থেকে কপি করতে পারবে না। সো কোয়েশ্চেন খুবই ইজি হবে, কোয়েশ্চেন মোটেও কঠিন হবে না। প্রথমবার তো প্রথমেরটা তো স্যার ওইভাবে করা হয়েছে, হ্যাঁ যার যারটা আলাদা আলাদা ভ্যালুতে চলে গেছে। হ্যাঁ, সো কোয়েশ্চেন খুবই ইজি হবে। এখন আপনি কিভাবে কোয়েশ্চেনের আনসার দিবেন এটা আপনার ব্যাপার।
তো আপনি ক্লাস করে করবেন না হচ্ছে নিজে পড়ে করবেন, এটা আপনার ব্যাপার। যাই হোক, আচ্ছা, আহ, আমরা হচ্ছে আহ, তাহলে নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইনের ফর্মুলা দেখলাম। এখন আমরা একটা ম্যাথ দেখার চেষ্টা করি। সো আমরা যে ফর্মুলাটা ডিরাইভ করলাম এটা আমরা ম্যাথে কিভাবে ব্যবহার করতে পারি। সো এইখানে দেখেন একটা সার্কিট দেওয়া আছে। সো এই সার্কিটটা আমি কপি করে নিয়ে আসি। সো এই সার্কিটের ট্রান্সফার ফাংশন বের করতে বলছে আমাকে, এই যে ফাইন্ড দ্য ট্রান্সফার ফাংশন ভি নট এস ডিভাইড, মানে আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করলেই তো ট্রান্সফার ফাংশন পাওয়া যায়। সো এই ট্রান্সফার ফাংশনটা বের করতে বলছে। কারণ এই পার্টিকুলার সার্কিটটা আমাদের কন্ট্রোল সিস্টেমে অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কন্ট্রোল সিস্টেমের লাস্টের দিকে আপনারা দেখবেন যে আমরা প্রপোর্শনাল ইন্টিগ্রাল ডেরিভেটিভ পিআইডি কন্ট্রোলার নিয়ে আলোচনা করব। সো বেসিক্যালি পিআইডি কন্ট্রোলারগুলা হচ্ছে ডিজাইন করা যায় এই ধরনের সার্কিট দিয়ে। আমি এখানে R2 C2 R1 C1 এই জিনিসগুলোর ভ্যালু চেঞ্জ করে করে আমার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ডেরিভেটিভের কনস্ট্যান্ট এই জিনিসগুলো আমরা চেঞ্জ করতে পারবো। বেসিক্যালি এটা হচ্ছে আমার সার্কিটে, আমার কন্ট্রোল সিস্টেমে এটা কন্ট্রোলার হিসাবে কাজ করবে। সো এই সার্কিটটা অনেক ইম্পর্ট্যান্ট। সো এই জন্য আমরা এটা ট্রান্সফার, আর কন্ট্রোল সিস্টেমে আমার যে সাব সিস্টেমগুলো থাকে, যেমন এটা কন্ট্রোলার, আরেকটা থাকবে প্ল্যান্ট, আরেকটা থাকবে ইনপুট। সো আমাদের প্রত্যেকটা সাব সিস্টেমের ট্রান্সফার ফাংশনগুলো জানাটা জরুরি পুরো সিস্টেমটা যদি আমাকে অ্যানালাইজ করতে হয়। সো এই কারণে আমরা হচ্ছে এই সার্কিটটা অনেক গুরুত্ব দিয়ে দেখতেছি, কারণ এটা একটা গুরুত্বপূর্ণ সাব সিস্টেম, এটা হচ্ছে পিআইডি কন্ট্রোলার আর কি। সো এই জিনিসগুলো আমরা আমাদের পরবর্তীতে আরও বেশি ক্লিয়ার হবে, বাট আজকের জন্য আমরা বেসিক্যালি জাস্ট সার্কিট অ্যানালাইসিস করে এটার ট্রান্সফার ফাংশন বের করব। সো যিনি হচ্ছে মিস করে গেছেন তার জন্য আমি ট্রান্সফার ফাংশনটা স্যার আবার লিখে অনেকটুকু রাখি। মিস করে ফেলছি মনে হয় স্যার। না, সমস্যা নাই, আপনি ওই মিসিং স্যার অংশটা ফোন আবার অফ দেখে হয়ে নেবেন। গেছিল, রাস্তায় ছিলাম তো, পরে যে বাসায় ঢুকে চার্জে লাগায় স্যার ফোন অন করলাম। হুম। সো বেসিক্যালি আমরা যা বলছি সেটা হচ্ছে আমরা একটা প্রুফ দেখছি, কিন্তু প্রুফটা আপনার জানাটা এই মোমেন্টে ইম্পর্টেন্ট না, এখন যে অঙ্কটা করব। সো প্রুফটা হচ্ছে আমার ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের গেইন বা ট্রান্সফার ফাংশন। গেইন মানেই তো আমরা জানি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, ইনপুট। তাই না? সো আউটপুট জি স্যার। ডিভাইডেড বাই ইনপুট, এই ভ্যালুটা আমার ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের ক্ষেত্রে হচ্ছে Z2S ডিভাইডেড বাই Z1S, জাস্ট এইটুক জানলেই হবে। সো আমরা ওই জিনিসটা কপি করে নিয়ে আসি। এই সার্কিটটা আমাকে সলভ করতে হবে। এডিট, টেক এ স্ন্যাপশট। ওকে, সো এখন দেখেন এই যে আমার সার্কিটে Z2 এর জায়গায় কে কে আছে বলেন তো? জি স্যার, Z2, হ্যাঁ, Z2 এর জায়গায় তো দুইজন আছে। হুম, কে কে আছে? একজন আছে যে রেজিস্টার, আর একজন আছে যে ক্যাপাসিটর। হ্যাঁ, R2 এবং C2 এরা কিসে আছে, কি এরা ধরনের হচ্ছে সিরিজে আছে, সিরিজে আছে। সিরিজে সিরিজে আছে আছে? স্যার। সো এদেরকে যদি আমি সিরিজ ইকুইভ্যালেন্টটা বের করি তাহলে আমার টোটাল Z2টা আমি পেয়ে যাচ্ছি না? যে R2 জি আর স্যার। C2 এর সিরিজে রাখলে এদের টোটাল ইম্পিডেন্স কত হবে সেটা যদি হিসাব করি তাহলেই তো Z2 তাহলে এর আমি মান পেয়ে যাব। Z2, পুরো Z2 এর মান পেয়ে যাব। ওকে, সো Z1 এর মান পাইতে হলে কি করতে হবে? R1 Z1 এর মান পাইতে R1 আর R2 এরা হচ্ছে প্যারালালে আছে। R1 আর C1 এরা প্যারালালি R1 আছে। আর C প্যারালাল আছে, জি স্যার। ওরা দুইজনকে প্যারালাল করে মানটা বের করে, আর ওইদিকে যেটা পাইছে মানে একটার সাথে একটাকে মাইনাস করে দিলে আমরা ব্যালেন্সটা পেয়ে যাব, আউটপুট ব্যালেন্স। মাইনাস করে দিলে মানে আগে বলেন যে Z1টা কিভাবে পাবো? দুটোকে Z1টা প্যারালাল পাবো স্যার R1 আর হচ্ছে R1 এদিকে পাবো স্যার, C1 কে R1 আর প্যারালাল করার C1 পর, এই দুইটাকে। হ্যাঁ, এই দুইটাকে প্যারালালে হ্যাঁ প্যারালাল জি স্যার। করলে প্যারালাল করার পর স্যার হ্যাঁ। সো Z1ও পাইলাম, Z2ও পাইলাম, এরপরে আমার
গেইন বা ট্রান্সফার ফাংশন কিভাবে বাইর করব? সেটা হচ্ছে আমরা বলতে বি নট এস ডিভাইডেড বাই বি আই এস ইজ ইকুয়াল টু z2s ডিভাইডেড বাই z1s বের হয়ে যাবে। সো আমাদের এখন প্রবলেম হচ্ছে জাস্ট z1s এর মান কত, z2s এর মান কত সেটা বের মান করা। কতটা বের করা। জি স্যার। সো আমরা আগে z1s দিয়ে শুরু করি, এটা একটু লম্বা প্যারালাল সার্কিট। সো z1s দেখেন দুইটা প্যারালাল এলিমেন্ট হইলে তাদের ইম্পিডেন্সের বের করার সূত্র কি? মানে তাদের টোটাল ইকুইভ্যালেন্ট যদি 1/z1 হয় তাহলে 1/z1 হলে স্যার তাহলে 1 বাই আর নিচে হবে আবার 1/c1 1 r1 r1 প্লাস প্লাস r2 প্লাস 1/r2 প্লাস হওয়ার কথা। 1/r2 হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ঠিক এখানে আছে। তো r2 নাই, c2 এখানে তো c1 আছে। c1 আছে, c1 c2 তাহলে এরকম হবে 1 c2 না ওভার তো c1। c জি স্যার। না স্যার, স্যার 1/c1 হবে না স্যার, হ্যাঁ, সেক্ষেত্রে স্যার c1 হবে স্যার। এক্স্যাক্টলি ক্যাপাসিট্যান্স কাছাকাছি তো স্যার হয়েছে, কাছাকাছি উল্টা। হয়েছে। ওকে, সো বেসিক্যালি আমরা হচ্ছে ক্যাপাসিটর মানে থাকবে স্যার উল্টা। আপনি বলতে চাচ্ছেন 1/1 c1 এরকম কিছু হওয়া উচিত, তাই তো? জি সো স্যার, এটা এটা কেন হচ্ছে সেক্ষেত্রে আমরা স্যার শুধু দেখার c1। চেষ্টা করি। এটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখছিলাম, এই যে কই এটা হাত থেকে রাখলে ফাস্ট হবে। সো এই যে দেখেন আমার ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমি vs/is আনি তাহলে কি হয়, 1/cs হয় না? সো জি স্যার। বেসিক্যালি আমার cs জি স্যার। ক্যাপাসিটরের ইম্পিডেন্স কত, 1/cs। সো একটা ক্যাপাসিটরের মান যদি c হয় তাহলে ওর ইম্পিডেন্স হচ্ছে 1/cs। তাহলে এখানে 1/c হ্যাঁ, সো আমাকে প্লাস বেসিক্যালি আমি যদি সূত্রটা একদম প্লেইনলি লিখি তাহলে আমাকে জাস্ট 1/, যে ইম্পিডেন্স অফ r1 প্লাস 1/, ইম্পিডেন্স অফ c1 এটা বসাইতে হবে। তো আমরা c1 দেখছি যে ল্যাপ্লাস ডোমেইনে রেজিস্টরের ইম্পিডেন্স আরই থাকে, কোনো চেঞ্জ হয় না। আর এই থাকবে, হ্যাঁ, কোনো চেঞ্জ কিন্তু হবে না। কিন্তু ল্যাপ্লাস ডোমেইনে ক্যাপাসিটরের ইম্পিডেন্স হচ্ছে 1/cs। তাহলে ওই যে 1/cs তৌসিউর রহমান নাহিদ যেটা বলছেন এখানে 1/cs বসাইতে হবে। ওকে, সো এরপর তো জিনিসটা সিম্পল হয়ে গেল, তাই না? এখন জি স্যার। এখানে 1/r 1/1/cs হলে কি হবে, সিম্পলি cs থাকবে। শুধু সিএস cs সিএস। এখানে 1/z1, আমার তো 1/z1 দরকার নাই, আমার দরকার হচ্ছে কি z1টা দরকার, তাই না? z1/z1। that one টাই দরকার অনলি। সো z1 বের করতে হলে তাহলে কি করতে হবে? স্যার তাহলে যেটা আমরা করতে হলে স্যার ওইটাকে that ইয়ে one করে দিব, রিভার্স করে ওটাকে দিব। রিভার্স করে দিতে হবে, উল্টাই দিতে হবে। সো বেসিক্যালি 1/1/r প্লাস cs one এরকম হইতে হবে। বাস yes সো এখন দেখেন আমার ওই সার্কিটে আর এবং সি এর মান দেওয়া ছিল, ওই মানগুলা আর1 এবং c1 এর মান দেওয়া দুইটা ছিল। মান দেওয়া ছিল। আর1 এর মান হচ্ছে 360 কিলো ওহম, c1 এর মান হচ্ছে 5.6 মাইক্রোফ্যারাড। 360 কিলো ওহম 5.6 মাইক্রোফ্যারাড। সো ওই মানগুলো আমরা এখানে বসাই দিব। সো এখানে 1/r তাহলে 1 360 ইন্টু 10 কিউব 360 ইনটু 10 কিউব 5.6 ইন্টু 10 ইনভার্স আর এটা 6 মাইক্রো ছিল। 5.6 ইনটু 10 ইনভার্স 6। সো এখন যদি আপনি ইয়া করেন, এখানে হিসাব কিতাব করেন, এখানে লসাগু নেন, হিসাব নিকাশ করেন, তাহলে দেখবেন উপরে আসছে স্যার 360। এসটা কি থেকে যাবে স্যার? হ্যাঁ, এসটা এখানে থাকবে। সো বেসিক্যালি নিচে আসবে হচ্ছে, আমি হিসাবটা খাতায় করছি বাট এখানে এত লম্বা হিসাব আর করতে ইচ্ছা করতেছে না। সো 360 ইন্টু 10 কিউব আর নিচে আসবে 2.016
এস প্লাস ওয়ান, এস প্লাস ওয়ান। সো এখানে বেসিক্যালি আপনি লসাগু নেবেন, গুণ টুন করবেন, এই জিনিসটা আর এই জিনিসটা গুণ করলে দেখবেন 2.016 আসছে, ঠিক আছে। তারপর প্লাস ওয়ান তো আছেই, আর এই জিনিসটা হচ্ছে উপরে উঠবে আর কি। এটা কি বোঝা যাচ্ছে নাকি জি স্যার। নাকি ভেঙে জি করে স্যার। দিতে হবে? না স্যার, না স্যার, এটা ক্যালকুলেটর দিলে হয়ে যাবে, সমস্যা নেই। ওকে। সো আমরা Z1 মোটামুটি বের করে ফেলছি, এটা বর্তমানে সুন্দর মান পেয়ে সুন্দর গেছি। ফরম্যাটে আসছে। এবার আমরা হচ্ছে Z2 বাইর করার চেষ্টা করি। Z2 কম্পারেটিভলি ইজিয়ার, কারণ এটা হচ্ছে আমার সিরিজ সার্কিট। সো Z2 যদি আমার বের করতে হয় তাহলে বেসিক্যালি ওর ইম্পিডেন্স আর ওর ইম্পিডেন্স যোগ করতে হবে। সো Z অফ R2 প্লাস Z অফ C2। এখন Z অফ R2 কত হবে বলেন তো? C2 যেটা বা জেড R2 ওভার হবে স্যার আর টু, আর জাস্ট টু স্যার। সিম্পলি R2। R2 আর Z অফ C2 আর এটা হবে ওয়ান বাই সিএস, 1 বাই CS দিলে হয় C2S। ওয়ান বাই C2S। ঠিক আছে। সো এখন জাস্ট মানগুলো বসাই দেন। R2 হচ্ছে 220 ইন্টু 10 কিউব, আর প্লাস 1/C2 হচ্ছে 0.1 ইন্টু 10 ইনভার্স 6 ইন্টু S। ঠিক আছে, জাস্ট মানগুলো বসাই ওটা দিছি। আবার লস নিয়ে মানগুলো বসাই দিলে হয়। হ্যাঁ। সো এখন যদি আমরা হিসাব করি, ক্যালকুলেটরে করলে এটা আসবে হচ্ছে আপনার আহ, আচ্ছা বেসিক্যালি এটা 220 ইন্টু 10 কিউব, এটা এখানে রেখে দিই। এটা ক্যালকুলেটরও লাগতেছে না, আমরা দেখতেছি নিচে 10 ইনভার্স 7, যে 0.1 মানে 10 ইনভার্স 1, 10 ইনভার্স 6 তাহলে 10 ইনভার্স 7, তাহলে এটা উপরে আসলে 10 টু দি পাওয়ার সেভেন 7, তাহলে ডিভাইডেড বাই S। সেভেন তাহলে এখন আমরা Z2 ও পেয়ে গেছি, Z1 ও পেয়ে গেছি। তাহলে আমার আউটপুট বাই ইনপুট বাইর করতে আর জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা হচ্ছে তাহলে আমার গেইন বা ভি নট ফর্মুলাটা ছিল এস gain ভি, equal to V naught S divided by VIS is equal to Z minus Z2 to S সো এই Z মানটা যদি এখন এখানে বসাই দিই, 220 ইন্টু 10 কিউব প্লাস 10 টু দি পাওয়ার 7 বাই এস, তারপর নিচে বসবে হচ্ছে ওই যে আমরা Z1 এর জন্য Z1 এর যেটা যেটা পাইছিলাম, পাইছিলাম ওটা 360 ইন্টু 10 কিউব ডিভাইডেড বাই 360 into 10 cube divided by 2 2.016 S প্লাস 1। ঠিক আছে, এখন এটা Yes, sir. যদি হিসাব নিকাশ করেন তাহলে আমার মাইনাস এই 1/360 ইন্টু 10 কিউব, এটা বাইরে নিয়ে আসি। তারপর দেখেন এই জিনিসটা হচ্ছে একদম নিচে আছে, তার মানে এটা একদম উপরে চলে যাবে। তাহলে এই যে 2.016 S প্লাস 1 এটা উপরে চলে আসছে। তারপর এখানে দেখেন কি হবে, এখান থেকে একটা S নিচে এখানে থাকবে, নিচে একটা আর আছে হচ্ছে আর 220 220 উপরে 10 220 কিউব। সো এখানে লসাগু নিয়ে যোগ করলে 220 ইন্টু 10 কিউব ইন্টু S প্লাস প্লাস 10 টু দি পাওয়ার 7 এরকম থাকবে না? জি স্যার জি স্যার। সো এখন দেখেন আমি আচ্ছা এখানে 1 লিখি। সো এর পরের লাইনে যদি আপনি এখান থেকে 2.016 কমন নেন আর এখান থেকে 220 ইন্টু 10 কিউব কমন নেন, তাহলে হিসাবটা দাঁড়াবে এরকম মাইনাস, তাহলে এগুলো যেহেতু কমন নিছে এগুলো বাইরে চলে আসবে। 2.01 ইন্টু 200, কি হলো, কন্ট্রোল জেড, 220 ইন্টু 10 কিউব, আর নিচে তো এটা আছে 360 ইন্টু 10 কিউব। এখানে থেকে আমি 2.016 কমন নিয়ে ফেলছি, তাহলে এখানে S থাকবে। আর 1কে যদি 2.016 দিয়ে ভাগ দেন তাহলে আসে হচ্ছে 0.496, 0.496। তারপর এখান থেকে এখানেও জাস্ট S আছে প্রথম টার্মটা। 10 টু দি পাওয়ার 7কে যদি এই জিনিসটা দিয়ে ভাগ দেন তাহলে সিম্পলি 45 আসে। হ্যাঁ 45 আসে। সো এগুলো আপনারা ক্যালকুলেটরে করে নেবেন, ভেরিফাই করে নেবেন। তারপর তারপর হচ্ছে এই ডিভিশনটা যদি করেন এখানে 1.232 এরকম কিছু একটা আসবে।
232 আর এই গুণটা করলে এস স্কোয়ার প্লাস 45.4949s প্লাস 22.32 ডিভাইডেড বাই এস এরকম। সো আমার ট্রান্সফার ফাংশনটা চলে আসলো। তো এই চলে আসছে আনসারটা গ্রেড। হচ্ছে আপনি মিলাই নিতে পারেন, বইয়ে এই অঙ্কটা আছে। বাট আমি এক্সপেক্ট করব হচ্ছে বইয়ের অঙ্কটা না দিয়ে যদি আমি এক্সামে আপনাকে অন্য কোনো ক্যাপাসিটরের মান দিই, অন্য কোনো রেজিস্টরের মান দিই, আপনি স্টিল হিসাব নিকাশটা করে এই ট্রান্সফার ফাংশনটা বের করতে পারবেন আর কি। ঠিক আছে? জি স্যার। ওকে, এখন নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার বা পিআইডি কন্ট্রোলারের কাহিনী শেষ। আমরা হচ্ছে এখন নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার দেখি। আমরা এতক্ষণ ইনভার্টিং অ্যামপ্লিফায়ার দেখছি। ডিস্টার্ব, তোর হেডফোন ডিস্টার্ব মনে হয়, বেশি সাউন্ড করতেছে। ইনভার্টিং, আচ্ছা আপনারা সবাই হচ্ছে যখন কথা বলবেন না তখন মিউট করে রাখবেন, কথা বলা শুরু করলে তখন আনমিউট করবেন, একটু কষ্ট করতে হবে। আনমিউট করে কথা বলে আবার মিউট করে দিবেন, বাট কথা বলবেন আর কি। অনেকে হচ্ছে এই না, ঝামেলার কারণে। নাহিদের হেডফোন মেবি স্যার নষ্ট হয়ে গেছে মনে হয়। ওর হেডফোনে মানে এমন একটা নয়েজ দিচ্ছে আমাদের মাথা ফাটে। আচ্ছা, সো হেডফোনে শর্ট হয়ে গেছে। ওকে, সো আমরা হচ্ছে এখন নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার দেখব। সো আমি আগেই বলছিলাম দোনোটার মধ্যে মিল আছে। সো মিলটা হচ্ছে রেজিস্টরগুলো আমার সব সময় ইনভার্টিং এ কানেক্টেড থাকে। Z1, Z2, এখানে V আউট, এখানে ZL গ্রাউন্ডের সাথে কানেক্টেড, পজিটিভ কিছু একটা সাথে কানেক্টেড। সো বেসিক্যালি এই পার্টটা আমার ইনভার্টিং এর সাথে মিল আছে। বাট এটা যেহেতু নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, তাহলে আমি ইনপুটটা কোথায় দিব? আমার ইনপুটটা আমি প্রথম ক্ষেত্রে দিছিলাম হচ্ছে ইনভার্টিং এর ক্ষেত্রে ইনপুটটা ইনভার্টিং ইনপুটের সাথে, এই ইনপুটের সাথে কানেক্ট করছিলাম। যেহেতু নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার ডিজাইন করতেছি, তাহলে ইনপুটটা এই জায়গায় দিতে হবে না? নন ইনভার্টিং ইনপুটের সাথে ইনপুটটা দিতে হবে না? সো বেসিক্যালি এটা হয়ে গেছে আমার কি এখন ইনপুট। সো এখানে ভি আই ইনপুটটা আমি দিচ্ছি। তাহলে এখন উল্টাভাবে আমি আগের বারে হচ্ছে এই মাইনাসে ইনপুট লাগাইছিলাম, প্লাসে গ্রাউন্ড দিছিলাম, তাহলে এবারে হচ্ছে মাইনাসে গ্রাউন্ড দিব। মাইনাসে গ্রাউন্ড হবে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমার নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারের সার্কিট। ঠিক আছে? সো এখন এটা আমরা অ্যানালাইসিস করা শুরু করি। অ্যানালাইসিস করার জন্য এখন আমার এই পয়েন্টের ভোল্টেজকে ধরে নিই V1। দেখেন এই দুইটা কিন্তু আলাদা, এটা হচ্ছে VI আর এটা হচ্ছে V1। ঠিক আছে? আর এই পয়েন্টার ভোল্টেজ তো V0 আমরা জানি। তাহলে এখন দেখেন আপনার এই পয়েন্টার ভোল্টেজ V0, এই পয়েন্টার ভোল্টেজ গ্রাউন্ড, মাঝখানে একটা রেজিস্টর। লুপ। হ্যাঁ, মানে দুইটা রেজিস্টর সিরিজে আছে, কারণ এদিকে তো সিরিজ আছে, কারেন্ট যাচ্ছে কারেন্ট জিরো। যাচ্ছে না। হ্যাঁ, এদিকে জি, কারেন্ট যাচ্ছে জিরো। তাহলে বেসিক্যালি এখানে দুইটা রেজিস্টর কি আছে? সিরিজে আছে। সিরিজ আছে। টোটাল ভোল্টেজ হচ্ছে V0। তাহলে V1 পাইতে হলে আমাকে কি করতে হবে? B1 পাইতে গেলে স্যার যে যেমন BI যাচ্ছে না স্যার ইনপুটে, হুম BI যাচ্ছে না, তাহলে V1 এর পার্থক্য হবে আপনার এটা দুইটা সিরিজের যেটা মান আসবে এটা, আর হচ্ছে VI। উম, আমি একটু আরেকবার বলি। সো এই পয়েন্টার ভোল্টেজ হচ্ছে V1, এই টোটাল ভোল্টেজটা হচ্ছে V0। এই V0 ভোল্টেজটা এই রেজিস্টরে এবং এই রেজিস্টরে ড্রপ হচ্ছে, কারণ এই দুইটা সিরিজে আছে এসেনশিয়ালি, কারণ এদিক দিয়ে
এখান থেকে যে ব্রাঞ্চটা বাইরে হয়েছে এটাতে তো কারেন্ট যাচ্ছে না, এটাকে জিরো ওপেন হিসাবে চিন্তা করতে পারেন। ওপেন হিসেবে চিহ্নিত যে সো বেসিক্যালি আপাতত এটাকে একদম ওপেন হিসাবে চিন্তা করতে পারেন। সো এইটা হচ্ছে জাস্ট দুইটা রেজিস্টরের উপর একটা ভোল্টেজ আছে, এদিকে গ্রাউন্ড আছে, তাহলে এই পয়েন্টের ভোল্টেজটাকে আমি V1 বলতেছি। V1টাকে আমি V0 এর সাপেক্ষে কিভাবে প্রকাশ করব? সো বেসিক্যালি এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডার রুল, এটা আপনাদের জানার কথা। সো যেহেতু আমি এটার অ্যাক্রসে ভোল্টেজ বের করতেছি, তাহলে Z1 ডিভাইডেড তার বাই Z1 প্লাস Z2, উল্টা যোগফল। হ্যাঁ, জি স্যার, ইন্টু V0, ইন্টু ভি নট এটাই না? সো এখান থেকে ভোল্টেজ আমি V0টা পেয়ে যাচ্ছি। তো আসলে তো এটা কানেক্টেড, এখানে কারেন্ট যাচ্ছে না আর কি just। কারেন্ট যাচ্ছে না আর কি স্যার। ওকে, সো এইটুক বুঝলে মোটামুটি মূল জিনিস বুঝে ফেলছেন। ওকে, এখন আরেকটা জিনিস, আমার ভি নট এসটা আমি আরও একভাবে চিন্তা করতে পারি। ভি নট এস হচ্ছে আমরা জানি সব সময় ওপেন লুপ গেইন ইনটু আমার ইনভার্টিং ইনপুটে যে ভোল্টেজটা আছে, ইনভার্টিং ইনপুটে এখন কত ভোল্টেজ আছে, এই যে আই জিনিসটা আছে, ভিআই। সরি নন ইনভার্টিং ইনপুটে মানে প্লাস ইনপুটে আমার জি স্যার, ভিআইটা আছে, ভিআই অফ এস, আর মাইনাস ইনপুটে আছে বা ইনভার্টিং ইনপুটে আছে V1, তাহলে V1 অফ এস। তাহলে আমরা প্রথমেই বলছিলাম যে আমার অপএম্পটা যাই করুক না কেন এই সূত্রটা ওকে সবসময় মানতে হবে। মানে আমার দুইটা ইনভার্টিং এবং নন ইনভার্টিং ইনপুটের মধ্যে ডিফারেন্সটা সে নিবে, ডিফারেন্স নিয়ে পার্থক্য সেটাকে ওপেন লুপ গেইন দিয়ে গুণ করবে, যা গুণ আসবে করবে। সেটাকে আউটপুটে দেখাবে। ঠিক আছে? সো এই সূত্রটা তো অবশ্যই মানতে হবে। এখন দেখেন V1s এর মান আমরা আগেই বের করছি, ওইটাও মানতে হবে। তাহলে এই V1s এর মানটা আমরা এখানে বসাই দিতে পারি না? জি স্যার, এটা S হবে, এটা S হবে। সো সবকিছু আমরা ল্যাপ্লাস ডোমেইনে হিসাব করতেছি, কিন্তু স্টিল আমাদের ল গুলা কাজ করে আর কি ল্যাপ্লাস ডোমেইনে। V নট S সমান A O L V I অফ S, এটা থার্ড ব্র্যাকেট মাইনাস V1s এর মান হচ্ছে Z1 ডিভাইডেড বাই Z1 প্লাস প্রথম Z2 ডিভাইডেড Z1 প্লাস Z2 ইনটু ইন্টু ভি V নট নট এস। S। ঠিক আছে? তো এখন জাস্ট আমার হিসাব নিকাশ করতে হবে। সো হিসাব নিকাশ হচ্ছে আমি AOLটা দিয়ে দোনোটাকে গুণ করে দিতে পারি। সো গুণ করার কাজটা আমি এই লাইনে করে ফেলি। সো গুণ করলে জাস্ট এখানেও একটা AOL আসবে, তাই না? জি স্যার, AOL ইন্টু, হ্যাঁ, এখন দেখেন আমি যদি এই পুরা জিনিসটা এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে আগে মাইনাস আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে। তাহলে ভি নট এস প্লাস AOL ইন্টু Z1 প্লাস Z2 ইন্টু ভি নট এস। আর এই পাশে তাহলে শুধু এই জিনিসটাই থাকবে, মাইনাস। AOL VI অফ এস। ঠিক আছে? এখন দেখেন স্যার, আমার এই পাশ থেকে আমি চাইলে এটা এই পাশে আনছি, কারণ আছে এই যে দোনোটা ভি নট এস, এগুলো আমরা কমন নিতে পারি। সো ভি নট এস কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আর থাকবে 1 প্লাস AOL ইন্টু Z1 Z1 প্লাস Z1 Z2 প্লাস Z2 ইকুয়ালস টু AOL টু VI। এস। ওকে, এখন দেখেন আমার তাহলে ভি নট এসটাকে যদি আমি একলা করি, সো আমার বেসিক্যালি ভি নট এস ডিভাইডেড বাই ভিআইএস দরকার, তাই না? এটাই তো হচ্ছে আমার গেইন বা হচ্ছে ট্রান্সফার ফাংশন। তাহলে এই ভিআইএসটাকে যদি এই পাশে নিয়ে যাই, তাহলে এই জিনিসটাকে এই পাশে নিয়ে যাইতে হবে, যেহেতু এটা গুণ হিসাবে আছে, এটা ভাগ হিসাবে যাবে। সো এই পুরো জিনিসটা 1 প্লাস A0L ইন্টু Z0 Z1 ইনটু Z1 Z1 প্লাস প্লাস Z2 Z2,
আর এই পাশে শুধু এই বিআইএসটা তো ওই পাশে নিয়ে গেছি, তাহলে এখানে শুধু এ ও এল। এল ও এখন দেখেন এই জিনিসটা ইম্পর্টেন্ট, এওএল এর মান আমরা দেখছি কত, প্রায় 2 লক্ষ বা 20 লক্ষ, এরকম বিশাল একটা ভ্যালু, তাই না? জি স্যার। তো এওএল দিয়ে যদি এখানে একটা নাম্বার আছে, এই নাম্বারটাকে গুণ দিই, এই নাম্বারটা অনেক বিশাল হবে না, কারণ এওএল এর ভ্যালু তো অনেক বড়। অনেক বড়, কিন্তু আরেকটা মান আসলে তো আরো বড় হবে গুণ দিলে। হ্যাঁ, বা এটা যদি একটু ভগ্নাংশ হয়, 0.5 হয়, 20 লাখকে যদি অর্ধেক করি তাহলে কত হয়? 10 লাখ হবে আর কি, স্টিল অনেক 10 বড় লাখ একটা নাম্বার, তাই না? জি জি স্যার। সো এই 10 লাখের তুলনায় এই এক জিনিসটা অনেক ছোট না, এইখানে যে এক জি জিনিসটা স্যার। আছে। সো জি বেসিক্যালি এই এক জিনিসটাকে যদি আমি ইগনোর করি তাহলে আমার হিসাব নিকাশ অনেক সিম্পল হয়ে যায়। আমি যদি এই জিনিসটাকে ইগনোর করে জিরো ধরে নিই, তো 10 লাখের তুলনায় এটা জিরো, এটা কিছুই না। সো আমি 10 লাখ দিয়ে ভাগ করলে যা হবে, 10 লাখ 1 দিয়ে ভাগ করলে তাই হবে। খুব একটা কম বেশি ডিফারেন্স হবে না, তাই না? হালকা। হ্যাঁ, জি সো স্যার। ওইটা আমরা ইগনোর করতে পারি। সো এই জন্য আমরা এই ওয়ানটাকে ইগনোর করব। সো ইগনোর করলে আমরা কিছু একটা অ্যাপ্রক্সিমেশন করলাম, এই জন্য আর ইকুয়াল সাইন না দিয়ে যে সমানের উপরে ঢেউ টিন দিতে হবে। সো যাই হোক, এটা ইগনোর করলাম, তাহলে এ জিরো এল ইন্টু Z1 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2। এখন এরপরে দেখেন হিসাব খুবই সিম্পল হয়ে গেছে, জাস্ট আমার এ জিরো এল কাটা গেছে, আর Z1 প্লাস Z2টা উপরে চলে আসবে, নিচে হচ্ছে Z1 থাকবে। জেড ওয়ান থাকবে। তার মানে আমি যে ট্রান্সফার ফাংশন জি অফ এস বা হচ্ছে ভি নট এস আউটপুট বাই ইনপুট কত পাইলাম, Z1 অফ এস প্লাস Z2 অফ এস ডিভাইডেড বাই Z1 এস। সো এস গুলো আমি লিখি নাই, কিন্তু এটা ইমপ্লিসিটলি আছে আর কি, সব জায়গায় এখানে ছিল, ঠিক আছে? কারণ সব কিছুই আমরা ল্যাপ্লাস ডোমেইন হিসাব করতেছি, তাহলে ইম্পিডেন্স গুলো ল্যাপ্লাস ডোমেইনে হতে হবে না? সো এখন দেখেন, আপনি যদি সিমিলারলি আমরা নন ইনভার্টিং মান অ্যামপ্লিফায়ারের জন্য আরেকটা সূত্র পেয়ে গেছি। আমি যদি নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ারে এই পয়েন্ট, এই যে ভি ওয়ান আর ভি নটের মাঝখানে যে ইম্পিডেন্সগুলো আছে সবগুলোকে যদি কম্বাইন করতে পারি, একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স নিয়ে আসতে পারি, ওটাকে Z2 বলতে পারবো। আর এই ভি ওয়ান থেকে গ্রাউন্ডের মধ্যে যে ভোল্টেজটা আছে, যেই রেজিস্টর, ক্যাপাসিটর, ইন্ডাক্টর যেগুলো আছে, এগুলোকে কম্বাইন করে যদি একটা ইম্পিডেন্সে নিয়ে আসতে পারি, একটা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সে নিয়ে আসতে পারি, সেটাকে Z1 বলবো। তাহলে আমার আউটপুট বা ইনপুট কত হবে নন ইনভার্টিং এর ক্ষেত্রে? সূত্রটা একটু স্লাইটলি চেঞ্জ হয়েছে এখন, যেহেতু এটা নন ইনভার্টিং অ্যামপ্লিফায়ার, এখানে দেখেন প্লাস চিহ্ন আসছে, মাইনাস আসে নাই, মানে এখানে প্লাস আছে, গেইনটা পজিটিভ। আর এখানে Z1s প্লাস Z2s ডিভাইডেড বাই Z1s, আর আগেরটা ছিল হচ্ছে মাইনাস Z2s স্যার ডিভাইডেড ইনভার্টিং বাই। দিয়ে করলে মাইনাস আসবে, নন ইনভার্টিং দিয়ে করলে প্লাস আসবে। হ্যাঁ, আর এইখানে মানটাও একটু ডিফারেন্ট, দেখেন ওইটাতে শুধু Z2s উপরে ছিল, এক্ষেত্রে Z1s প্লাস জেড Z2s। ওয়ান জেড টু চলে আসছে। আর ওই যে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করছিলাম। ভোল্টেজ ডিভাইডারের সাথে এটা রিলেশন নাই, এটা হচ্ছে আসলে জাস্ট। রিলেশন না, মানে হ্যাঁ, ওই রকমই আর কি। হ্যাঁ, দেখতে একই রকম মনে হচ্ছে। একই রকম মনে হয় স্যার। সো বেসিক্যালি আমরা নন ইনভার্টিং এর জন্য যদি এরকম একটা ম্যাথ দিই, আপনারা নিজেরা করতে পারবেন না, জাস্ট Z2 Z1 হিসাব করে এই সূত্রে মান জি স্যার। বসায় দিলেই তো হয়ে যাবে। জি স্যার পারবো। ওকে, সো আমরা মোটামুটি, অ্যাসাইনমেন্ট। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব সময় হইলে। সো আমরা মোটামুটি ইলেকট্রিক্যাল নেটওয়ার্কের ট্রান্সফার ফাংশন কিভাবে বের করতে হয় ওর সবগুলা বেসিক কভার করে ফেলছি। এরপর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার সিস্টেমের রেসপন্স কীরকম হয় ওই জিনিসগুলো দেখার চেষ্টা করব। সো সেকেন্ড অর্ডার সিস্টেম বলতে আমি কি বোঝাচ্ছি আপাতত না বুঝলেও হবে, আমি আগামী দিন ওইটা ইলাবোরেটলি বলবো আর কি, ঠিক আছে?